2023 সালে আগস্ট মাসের 31 তারিখে আমরা পাদুয়া থেকে মিলানে গিয়েছিলাম। এবারের ইতালি ভ্রমণের এটাই শেষ গন্তব্যস্থল। পাদুয়া থেকে মিলানে আসতে আমাদের 2 ঘন্টা 47 মিনিট সময় লেগেছিল। মিলান কথাটি শুনলেই মনে পড়ে সেই বিখ্যাত 14 শতকের অপূর্ব সুন্দর সাদা মুক্তোর মতো বিশাল ক্যাথেড্রালের কথা। এতদিন এই সব বিখ্যাত স্থানের কথা বই পুস্তক ইউটিউবে দেখেছি, আজ তা নিজের চোখে দেখতে পাবো ভাবলেই মনটা পুলকিত হয়ে উঠছিল। তর সইছিল না কখন যাব সেখানে। সকাল থেকেই তাই গভীর আগ্রহ নিয়ে বসেছিলাম। যখন সময় এলো আমরা বাসে করে রওনা হলাম সেখানে, মিলান শহরের সেই বিখ্যাত ক্যাথেড্রাল দেখতে। বাস আমাদের অনেক দূরে নামিয়ে দিয়েছিল। সেখান থেকে হেঁটে হেঁটে আমরা এই শহরটিকে দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আর তখনই আমাদের চোখ আটকে গিয়েছিল বহু দূর থেকে দেখতে পাওয়া এই ক্যাথেড্রালটি দিকে। শহরের কেন্দ্রস্থলে অবস্থিত গোলাপি ক্যান্ডোগ্লিয়া মার্বেল পাথর দিয়ে তৈরি, অসামান্য গথিক শৈলীতে নির্মিত। এর মুক্ত সাদা সম্মুখভাগে 135টি স্পেয়ার দিয়ে তৈরি 3400 মূর্তি দিয়ে সজ্জিত এই অপূর্ব সুন্দর ক্যাথেড্রালটি আমার দৃষ্টি কেড়ে নিয়েছিল। এর সৌন্দর্যতা এতটাই যে বহু দূর থেকেও দৃষ্টি সরানো সম্ভব হচ্ছিল না। ক্যাথেড্রালের সম্মুখে যে বিশাল চত্বরটি ছিল সেটিও ছিল দেখার মতো। অপূর্ব সুন্দর ডিজাইনের এই বিশাল চত্বরে অনেক অনেক কবুতর উড়ছিল। দেখতে অপূর্ব সুন্দর লাগছিল এই বিশাল চত্বরটি। এই ক্যাথেড্রালটির চারিপাশ ঘিরে রয়েছে বিখ্যাত সব বড় বড় বিল্ডিং। এখানে আছে আরো অন্যান্য চার্চ বা গির্জা, তো সব শপিং মল, আরো অনেক কিছু। সুন্দরের দিক দিয়ে এই ক্যাথেড্রালটি যেমন সুন্দর তেমনি এর ভেতরেও আছে একটি পবিত্র জিনিস, আর সেটি হচ্ছে প্রভু যীশু খ্রিস্টের ক্রুশ থেকে পাওয়া একটি পবিত্র পেরেক। যে পেরেক দিয়ে প্রভু যীশুকে ক্রুশে বিদ্ধ করা হয়েছিল সেই পেরেকগুলোরই একটি পেরেক এই পবিত্র ক্যাথেড্রালের ভেতরেই আছে। সম্রাট কনস্ট্যান্টাইনের মা সাধ্বী হেলেনা জেরুজালেমে গিয়ে সেই সত্য যিশুর পবিত্র ক্রুশটি খুঁজে পেয়েছিলেন। সেই ক্রুশেই ছিল এই পেরেক, আর তিনি তা এখানে নিয়ে এসেছিলেন। তারই একটি পেরেক এই ক্যাথেড্রালের মধ্যেই রয়েছে। ছাড়া এখানে কয়েকজন সাধুর ধ্বংসাবশেষ বা দেহাবশেষও আছে সুরক্ষিত ক্রিপ্টের মধ্যে। এই বিশাল চত্বরটিকে পিয়াজা ডেল ডুমো বলা হয়। এই ঐতিহ্য দেখতে শুধু খ্রিস্টানই নয়, সমগ্র বিশ্ব থেকে হাজার হাজার টুরিস্টরা আসেন এখানে। এই মহিমান্বিত কাঠামোটি ইতালীয় রেনেসাঁর দৃশ্য তৈরি করেছিল। পর্যটক ও স্থানীয়দের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক। যদিও ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকা আরও বিখ্যাত, কিন্তু এই মিলানের এই ক্যাথেড্রালটিও সেন্ট পিটার্সের থেকেও বড়। এর দেয়ালের এই কারুকার্যগুলো লক্ষ্য করুন, কি নিখুঁতভাবে এই কারুকার্যগুলো করা হয়েছে। এটি ইউরোপের মধ্যে তৃতীয়তম এবং বিশ্বের মধ্যে ৫ম বৃহত্তম ক্যাথলিক চার্চ। মিলানীয় ভাষায় একে ডুমো দা মিলানীয় বলা হয়। এই মেট্রোপলিটন ক্যাথেড্রালটি বিশেষত মা মারিয়ার জন্মের প্রতি উৎসর্গকৃত। বাহিরে দেখার পরে আমরা এখন ভেতরে ঢুকব। সামনে আছে বড় বড় 5টি ব্রোঞ্জের দরজা। আমরা প্রধান দরজা দিয়ে ভেতরে ঢুকেছি। প্রধান দরজার মধ্যে আছে মা মারিয়ার জীবনের গল্প। প্রতিটি দরজায় আছে সশস্ত্র প্রহরীরা। গির্জায় প্রবেশের জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হয়, কিন্তু আমরা তীর্থযাত্রী বলে সহজে আমরা ঢুকতে পেরেছিলাম। বাহিরের উজ্জ্বল আলো থেকে যখন আমরা ভেতরে প্রবেশ করে ছায়াময় অন্ধকারে প্রবেশ করলাম, তখন নিজের অজান্তেই শরীরে কেমন একটা শিহরণ বয়ে গেল। বিশাল বড় এই গির্জার ভেতরে 5টি আইলে 52টি স্তম্ভ আছে। বিশাল বিশাল এক একটি স্তম্ভ। বিশাল ক্যাথেড্রালে ঢুকে আমাদের
নিজেদেরকে পিঁপড়ে বলে মনে হচ্ছিল, এতটাই ক্ষুদ্র লাগছিল নিজেদের। ক্যাথেড্রালের সাথে রাশিচক্রের এক যোগ আছে। এখানে বিশাল বিশাল স্টেইনিং গ্লাস দিয়ে 3টি জানালা করা হয়েছে। এই দাগযুক্ত জানালাগুলোতে বাইবেলের ইতিহাস লেখা আছে। আর এই যে ওয়ালটি, সেই ওয়ালে লেখা আছে এখানে কাদের কাদের সমাধি করা হয়েছে, এই বিল্ডিংটা গড়ার পেছনে কার হাত আছে, সমস্ত কিছু, তাদের নাম, ঠিকানা। এর বিশালতায় আমরা নিজেরা যেমন ডুব দিয়েছিলাম। এই ক্যাথেড্রালটি নির্মাণ করতে 6 শতাব্দী লেগেছিল। 355 সালে সাদ্দি থেকলাকে উৎসর্গ করে এখানে এই প্রথম ক্যাথেড্রাল ও ব্যাসিলিকা নির্মাণ করা হয়েছিল। কিন্তু 1075 সালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হলে 1386 সালে আর্চবিশপ আন্তোনিও দা সালুজো এখানে ক্যাথেড্রাল নির্মাণ করেন। 1965 সালে এর নির্মাণ কাজ শেষ হয়েছিল। এখনো এখানে পুনরুদ্ধার কাজ চলছে সমানে। এই মধ্যযুগীয় গির্জার অভ্যন্তরে 12,000 বর্গমিটারে 40,000 লোক বসতে পারে। এটি হচ্ছে মেন আলতার। এখানে আছে সেই পবিত্র পেড়ে। এপসের উপরে বেদির খেলানো অংশে একটি লাল বাতি রয়েছে, দূর থেকে দেখা যাচ্ছে। এটি সেই স্থান যেখানে প্রভু যিশুর সেই পবিত্র পেরেকটি রয়েছে। কেন্দ্রীয় ট্যাবার্নাকলের দুই পাশে যে 2টি সাদা মূর্তি আছে, মূর্তি দুটি কিন্তু এক ভাস্কর করেনি। এটি করেছিলেন জিওভানি ভ্যালাঞ্জি, যেগুলি ভুজির কাজের চেয়েও 140 বছর আগে খোদাই করা হয়েছিল। এই ক্যাথেড্রালটি 9 প্রজন্মের কিংবদন্তিরা ডিজাইন করেছিলেন। বহু স্থপতি প্রকৌশলী বহু যুগ ধরে এই ক্যাথেড্রাল নির্মাণ করেছেন। এদের মধ্যে আছে সেই বিখ্যাত লিওনার্দো দা ভিঞ্চি, আছে নিকোলাস, ডোনাটো, ব্রামান্তে, আরো অনেকে। ক্যাথেড্রালের সম্মুখভাগ করতেই 7 বছর সময় লেগেছিল। ইউরোপ জুড়ে হাজার হাজার শিল্পী, কারিগর, নির্মাতা ও 78 জন স্থপতি 500 বছর ধরে কাঠামোর কাজ করেছেন। এই ক্যাথেড্রালটি তার 4000 মূর্তি, গার্গুলিস এবং পরিসংখ্যান সংগ্রহের জন্য বিখ্যাত। এর ইতিহাস আমি আমার বইতে লিখে সবাইকে জানাবো। জেরুজালেমের পরে ইটালীয় তীর্থযাত্রার বইটি আমি শীঘ্রই বের করছি। এখানে দেখা যাচ্ছে ক্রিপ্টে সাধু কার্লো বড়মিওকে একটি রক ক্রিস্টাল ক্যাসকেটে সমাধি করা হয়েছে। এটি প্রভু যীশু খ্রিস্টের সেই 12 জন প্রেরিত শিষ্যদের একজন সাধু বার্থোলোমিওর জটিল বৈশিষ্ট্যের একটি ভাস্কর্য, যার নাম হচ্ছে জীবন্ত ফ্লয়েড বা ফ্লয়েড লাইভ। মিলানের সেরা শিল্পকর্মগুলির মধ্যে একটি। মূর্তিটি তার ভয়ঙ্কর দৃষ্টির জন্য বিখ্যাত। এই ভাস্কর্যটি বিখ্যাত শিল্পী মার্কো ডি আগ্রেট নির্মাণ করেছেন। সাধু বার্থোলোমিওকে এখানে শিরচ্ছেদ করে হত্যা করা হয়েছিল। আমরা পিছনের দরজা দিয়ে বাইরে বেরিয়ে আসি। এই পাশ থেকেই এই বিখ্যাত ক্যাথেড্রালের সর্বোচ্চ চূড়ায় নিষ্কলঙ্ক কুমারী মামারিয়ার একটি সোনালী মূর্তি আছে। এখান থেকে সেটা ভালোভাবে দৃষ্টিগোচর হয়, কিন্তু মূর্তিটিকে অনেক ক্ষুদ্র মনে হয়। আসলে এই মূর্তিটি বিশাল একটি মূর্তি, কিন্তু বহুদূর থেকে এটাকে ক্ষুদ্র বলে মনে হচ্ছে। ক্যাথলিকার চারপাশটা অনেক সুন্দর আর অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। চারপাশ ঘিরে আছে বিভিন্ন কার্যালয়, বিখ্যাত বিল্ডিংগুলো বিভিন্ন ডিজাইনের অনেক সুন্দর করে নির্মাণ করা হয়েছে। যেমন ক্যাথেড্রাল তেমন তার আশেপাশের এলাকা। ক্যাথেড্রালটির পিছনটুক দেখতেও খুবই সুন্দর। আমরা দূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম সেই সোনার মূর্তিটিকে। এই ক্যাথেড্রালের সিঁড়ি বা লিফট বেয়ে পড়ে গেলে মিলানের সর্বদা পরিবর্তিত আকাশরেখা দেখতে পাওয়া যায়। একটি সুন্দর মনোরম দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে। এই ক্যাথেড্রালের সম্মুখভাগের মূল প্রবেশদ্বারের কাছে মেঝেতে সূর্য একবার পুরো শহরের ঘড়ি নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয়েছিল। এই স্থানটিও একটি গির্জা। ক্যাথেড্রালের ঠিক পেছনেই এই গির্জা অবস্থিত।
আমরা এখন ক্যাথেড্রালের পিছন দিক দিয়ে সম্মুখ ভাগের দিকে এগিয়ে যাচ্ছি, যেখানে আছে আরো একটি বিখ্যাত শপিং সেন্টার, কর্সো ভিট্টোরিও ইম্মানুয়েল টু। আমরা সেই দিকেই যাচ্ছি। এখানে সাবওয়েও আছে। এই সাবওয়ে দিয়ে লোকালরা এই গির্জাতে আসতে পারেন। রোমের পরে ইতালিতে সবচেয়ে দ্বিতীয় জনবহুল শহর হচ্ছে এই মিলান। শহরটির জনসংখ্যা 1.4 মিলিয়ন। মিলান ডুমোর প্রতিটি স্পেয়ারে একটি মূর্তি আছে। তার মধ্যে একটি মূর্তি হচ্ছে নেপোলিয়নের। মিলানকে লিওনার্দো দা ভিঞ্চির লাস্ট সাপারের বাড়ি বলা হয়। শহরটি শিল্প ও স্থাপত্যের জন্য বিখ্যাত। ইউরোপের অন্যান্য শহরের তুলনায় এই শহরটি কেনাকাটার জন্য খুব ব্যয়বহুল। তাছাড়া শহরটি পর্যটক ও প্রথমবার ভ্রমণকারীদের জন্য একটি নিরাপদ শহরও বটে। 2015 সালে এই ক্যাথেড্রালটি এলইডি লাইটের উপর ভিত্তি করে একটি নতুন আলোক ব্যবস্থা তৈরি করেছে। আপনারা দেখতেই পাচ্ছেন এই ক্যাথেড্রালটি কতটা বড়। এই ক্যাথেড্রালের পুরো দেয়াল জুড়ে শুধু মূর্তি আর নানান রঙের ডেকোরেশন। এখান থেকেই সেই বিখ্যাত শপিং সেন্টার দেখা যাচ্ছে।